দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে ১৯৩৯ সালে শীতকাল এক নতুন সংঘাতের জন্ম দেয়। ফিনল্যান্ড আর সোভিয়েত ইউনিয়নের এই যুদ্ধ ইতিহাসে শীতকালীন যুদ্ধ নামে পরিচিত। শান্তির চুক্তি থাকা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডের ভূখণ্ড দাবি করে। দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হতে শুরু করে, যা যুদ্ধের পথ খুলে দেয়। সীমান্তে ফিনল্যান্ডের সেনারা কঠোর শীতকালীন প্রশিক্ষণে ব্যস্ত ছিল। আসন্ন যুদ্ধের ইঙ্গিত ক্রমেই স্পষ্ট হচ্ছিল তাদের জন্য। তারা প্রস্তুত হচ্ছিল এক অসম লড়াইয়ের জন্য। 1939 সালের 30শে নভেম্বর সোভিয়েত সেনারা হঠাৎ ফিনল্যান্ড আক্রমণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক 3 মাস পরে এই সংঘাত শুরু হয়, বিশ্বকে অবাক করে দিই। সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তি ছিল বিশাল। ট্যাঙ্ক ও বিমানের সংখ্যায় তারা অনেক এগিয়ে ছিল। ফিনল্যান্ডের ছিল শুধুমাত্র নিজেদের প্রতিরোধের প্রবল ইচ্ছা, যা তাদের প্রধান অস্ত্র ছিল। ফিনল্যান্ডের সেনারা প্রচণ্ড ঠান্ডা এবং দুর্গম পরিবেশে অভ্যস্ত ছিল। তারা নিজ ভূমির প্রতিটি কোণা ব্যবহার করে অসম প্রতিরোধ গড়ে তোলে, যা শত্রুপক্ষের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। প্রথমে সোভিয়েত সেনারা খুব বেশি এগোতে পারেনি। ফিনল্যান্ডের মরণপণ প্রতিরোধ এবং তীব্র শীত তাদের অপ্রত্যাশিতভাবে আটকে রেখেছিল। সোভিয়েত পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল। জাতিসংঘ এই আক্রমণকে অবৈধ ঘোষণা করে এবং সোভিয়েত ইউনিয়নকে সংস্থা থেকে বহিষ্কার করে। আন্তর্জাতিক অঙ্গনে এর তীব্র নিন্দা জানানো হয়, যা সোভিয়েতদের জন্য ছিল এক কূটনৈতিক ধাক্কা। ফিনল্যান্ডের মোট্টি কৌশল ছিল অত্যন্ত কার্যকর। ছোট ছোট ফিনিশ দল সোভিয়েত সেনাদের বড় বড় ইউনিটকে ঘিরে ফেলে ধ্বংস করে দিত, যা শত্রুদের মনোবল ভেঙে দিচ্ছিল। বরফের ওপর স্কি করে দ্রুত গতিতে চলা ফিনিশ সেনারা শত্রুপক্ষের জন্য ছিল এক দুঃস্বপ্ন। তারা অপ্রত্যাশিত হামলা চালিয়ে দ্রুত সরে পড়ত, ফলে সোভিয়েতরা তাদের ধরতে পারছিল না। সিমো হাইহা ইতিহাসের অন্যতম সেরা স্নাইপার, সোভিয়েত সেনাদের কাছে সাদা মৃত্যু নামে পরিচিত ছিলেন। তার শিকারের সংখ্যা ছিল অবিশ্বাস্য। মাত্র 100 দিনে তিনি 500রও বেশি সোভিয়েত সৈনিককে শিকার করেন, যা ফিনিশ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। তার নির্ভুল লক্ষ্যভেদ শত্রুদের মনে ভয় জাগিয়েছিল। কঠোর শীতে সোভিয়েত সেনারা চরম দুর্ভোগ পোহায়। তাদের হাজার হাজার সৈনিক ঠান্ডায় জমে মারা যায় বা যুদ্ধে প্রাণ হারায়, যা ছিল এক মর্মান্তিক দৃশ্য। সোভিয়েত ইউনিয়নের অত্যাধুনিক সামরিক সরঞ্জামও এই যুদ্ধে অকেজো হয়ে পড়ে। বরফে আটকে যায় বহু ট্যাঙ্ক ও যানবাহন, যা তাদের দুর্বলতা প্রকাশ করে। রাতে রোডের যুদ্ধ ছিল সোভিয়েতদের জন্য এক ভয়াবহ বিপর্যয়। ফিনল্যান্ডের অতর্কিত আক্রমণে তাদের প্রায় পুরো একটি ডিভিশন ধ্বংস হয়ে যায়, যা ইতিহাসের পাতায় লেখা আছে। যদিও আন্তর্জাতিক সহানুভূতি ছিল, কিন্তু সরাসরি সামরিক সাহায্য খুব সীমিতই ছিল। কিছু স্বেচ্ছাসেবক ফিনল্যান্ডের পক্ষে যুদ্ধ করতে আসে, যা কিছুটা হলেও সাহস জুগিয়েছিল। ফ্রান্স ও ব্রিটেন ফিনল্যান্ডকে সাহায্যের প্রস্তাব দিলেও নিরপেক্ষ নরওয়ে ও সুইডেন তাদের সেনাদের পথ দিতে রাজি হয়নি, যা সহায়তা পৌঁছাতে বাধা দেয় এবং ফিনল্যান্ডকে একাকী করে তোলে। ফিনল্যান্ডের বিমান বাহিনী সীমিত শক্তি নিয়েও সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যায়। যদিও সোভিয়েতদের বিমান সংখ্যা ছিল আকাশ ছোঁয়া, তবুও ফিনিশ পাইলটরা পিছিয়ে ছিলেন না। মার্চের শুরুতে সোভিয়েত ইউনিয়ন তাদের কৌশল পরিবর্তন করে। তারা বিপুল সংখ্যক সেনা এবং ভারী আর্টিলারি নিয়ে নতুন করে আক্রমণ শুরু করে, যা ফিনিশদের জন্য ছিল এক গুরুতর হুমকি। নতুন করে আসা সোভিয়েত সেনাদের সংখ্যা এবং তাদের আধুনিক সামরিক সরঞ্জামের শক্তি ফিনিশদের প্রতিরোধের জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যুদ্ধ নতুন মোড় নিতে শুরু করে। কেরেলিয়ান ইস্থমাস অঞ্চলে তীব্র যুদ্ধ শুরু হয়। ফিনিশ সেনারা বীরত্বপূর্ণ প্রতিরোধ করলেও অসম শক্তির কাছে তারা ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হয়। তাদের মনোবল ভাঙছিল না। 3.5 মাস ধরে চলা এই যুদ্ধে ফিনল্যান্ড সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়েছিল। আরও প্রতিরোধের শক্তি তাদের অবশিষ্ট ছিল না, রসদও ফুরিয়ে আসছিল। ফিনল্যান্ডের সেনারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছিল, কিন্তু সোভিয়েতদের অদম্য আক্রমণের মুখে তারা আর কতক্ষণ টিকতে পারত? পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠছিল।
তীব্র চাপের মুখে ফিনল্যান্ডের সরকার শান্তি আলোচনার পথ বেছে নিতে বাধ্য হয়। দেশের মানুষের জীবন বাঁচাতে এটিই ছিল একমাত্র উপায়, যদিও তা ছিল এক কঠিন সিদ্ধান্ত। 1940 সালের 13 মার্চ মস্কো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে শীতকালীন যুদ্ধের অবসান ঘটে, যা ছিল এক তিক্ত পরিণতি। ফিনল্যান্ডকে তাদের বিশাল ভূখণ্ড সোভিয়েত ইউনিয়নের হাতে তুলে দিতে হয়, যার মধ্যে ছিল ক্যারেলিয়ান ইস্থমাস ও আরও কিছু গুরুত্বপূর্ণ এলাকা। এটি ছিল এক বেদনাদায়ক ত্যাগ। সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধে জয়ী হলেও তাদের ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। ফিনল্যান্ডের প্রতিরোধ তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং সামরিক দুর্বলতা প্রকাশ পায়। অগণিত মানুষের প্রাণহানি হয় এই যুদ্ধে। দুই পক্ষেই হাজার হাজার সৈনিক তাদের জীবন উৎসর্গ করে, যা ছিল মানব ইতিহাসের এক শোকাবহ অধ্যায়। ফিনল্যান্ড যদিও ভূখণ্ড হারায়, কিন্তু তারা তাদের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়। এটি ছিল তাদের জন্য এক ঐতিহাসিক নৈতিক বিজয়, যা তাদের জাতিকে গৌরবান্বিত করে। এই যুদ্ধ ফিনল্যান্ডের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করে। একটি ছোট জাতির আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে এই শীতকালীন যুদ্ধ, যা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে। শীতকালীন যুদ্ধের ফলে সোভিয়েত সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ পায়, যা হিটলারকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় উৎসাহিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ পাল্টে দেয়। এই যুদ্ধ দেখায় যে কেবল সামরিক শক্তি যুদ্ধের ফলাফল নির্ধারণ করে না, বরং দেশের মানুষের দৃঢ়তা ও কৌশলও অপরিহার্য। এটি ছিল ফিনল্যান্ডের প্রতিরোধের এক অদম্য দৃষ্টান্ত। ফিনল্যান্ডের ইতিহাসে শীতকালীন যুদ্ধ এক অমর অধ্যায় হিসেবে চিহ্নিত। এটি তাদের আত্মমর্যাদা ও প্রতিরোধের গল্প বলে, যা যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে। যুদ্ধ শেষ হলেও এর স্মৃতি ফিনল্যান্ডের মানুষের মনে আজও উজ্জ্বল। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা চিরস্মরণীয়, তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আজও এই যুদ্ধের স্মৃতিসৌধগুলো ফিনল্যান্ডের প্রতিটি প্রান্তে দাঁড়িয়ে আছে, নীরব সাক্ষী হয়ে। তারা স্মরণ করিয়ে দেয় সেই কঠিন সময়ের কথা, যখন জাতি এক হয়েছিল। ফিনল্যান্ডের আত্মত্যাগ ও অবিচল মনোভাব বিশ্বকে শিখিয়েছে যে স্বাধীনতার মূল্য কতটা অপরিসীম। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, ছিল এক জাতির ঘুরে দাঁড়ানোর গল্প, যা অনুপ্রেরণা যোগায়। 1939 সালের সেই শীতকালীন যুদ্ধ ফিনল্যান্ডের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়, যা তাদের প্রতিরোধের চেতনার প্রতীক হয়ে থাকবে অনন্তকাল ধরে, এক অদম্য শক্তির গল্প।